সবকিছুই কিন্তু অবৈধ। তো সেই অবৈধ জিনিসটাকে একটা পর্যায়ে এসে যে কেওয়াস তৈরি হবে, এখন যে কেওয়াসটি তৈরি হচ্ছে, এটি সরকার চায় যে কেওয়াসটি তৈরি হলে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাবে, যে নির্বাচন করা সম্ভব হচ্ছে না এই সমস্যার সমাধান না করা পর্যন্ত। সরকার তো চাচ্ছেই। এই যে প্রেস সেক্রেটারি বলছেন যে চাকরি খুঁজতে হবে, প্রধান উপদেষ্টার কথা বললেন আপনি, যে তিনি চাচ্ছেন যে সেফ এক্সিট, এগুলো হচ্ছে পরিস্থিতিটাকে জটিল করে ঘোলাটে করে এইটা প্রমাণ করা যে ফেব্রুয়ারি মাসে ঘোষিত নির্বাচনটা করার মতন পরিস্থিতি বাংলাদেশে এখন নেই। নির্বাচন পেছায়। আমার না একটা প্রশ্ন অনেকবারই মনে হয় যে করব কিন্তু বিভিন্ন কারণে প্রসঙ্গটি আসে না। বাংলাদেশে তো এখন সাংবিধানিক পদের 2 ব্যক্তি আসলে আছেন। এক হচ্ছে রাষ্ট্রপতি আর এক হচ্ছেন স্পিকার। স্পিকার শিরীন শারমিন চৌধুরী আমরা জানি যে সেনা হেফাজতে আছেন, এখনো আছেন, তো তাকে প্রকাশ্য করছে না কেন? এটার সঙ্গে কি কোনো এই সমস্ত জটিল হিসাব নিকাশের কোনো সম্পর্ক আছে কিনা? না, তাকে কি করে আনবে? আপনি সংসদ বাতিল করলে তো স্পিকার বাতিল হয়ে যায়। তো এই সরকারই যদি অবৈধ হয় তাহলে তাদের তো বাতিল করার সংসদ সেটাও অবৈধ, তাদের ওই নির্দেশনাই তো অবৈধ। সেটা তো অবৈধ আপনাকে করতে হবে কোর্ট থেকে। কোর্টকে তো বলতে হবে যে আমরা যে রায় দিয়েছিলাম 106 ধারা বলে, সেই রায়টি ছিল যেটা, সেই অনুযায়ী সরকার গঠিত হয়নি, সুতরাং এই সরকার অবৈধ। কোর্টকে তো এটা বলতে হবে, কোর্ট তো এটা বলছে না। তাহলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কেন এরকম হেফাজতে রেখে দিয়েছে এই একদম 14 মাস হয়ে গেল? এটার নেপথ্যে কোনো কিছু আছে কিনা? এটার নেপথ্যে কোনো কিছু নাই, কারণ শিরীন শারমিন চৌধুরীকে যদি আপনি জেলে পাঠান বা সেনা হেফাজতে রাখেন, যেটাই রাখেন, তিনি কারাবন্দী আছেন, তার অবস্থান যেখানেই থাকে। তিনি তো সংসদে নেই, সংসদ তো কার্যকর নেই, সংসদ তো ভেঙে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া সংসদ ভাঙা যায় না, প্রধানমন্ত্রীর লিখিত অনুমতি ছাড়া প্রেসিডেন্ট সংসদ ভাঙতে পারেন না, তারপরেও তো ভেঙে দিয়েছে। এখন সবগুলো আইনেরই কিন্তু ব্যত্যয় ঘটেছে। এখন আপনি কোনটাকে মেরামত করতে চাবেন, এবং এই মেরামত গুলো করবে কারা? মেরামত গুলো করবে হচ্ছে সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্টে যদি আপনার পছন্দের লোক থাকে, সুপ্রিম কোর্ট যদি আপনার কথা আমলে নেয়, তাহলে তো মেরামতটা হলো না। এখন সুপ্রিম কোর্টে যে বিএনপি যদি আপত্তি করে, জামাত যদি আপত্তি করে, এনসিপি যদি আপত্তি করে, আওয়ামী লীগ যদি আপত্তি করে, জাতীয় পার্টি যদি আপত্তি করে, তাহলে সুপ্রিম কোর্ট সেটি শুনতে হবে তাকে। অধিকাংশ জনসাধারণের পার্টি, অধিকাংশ গণমানুষের প্রতিনিধি, তারা তো কেউ যাচ্ছে না সেখানে। সুপ্রিম কোর্ট স্বপ্রণোদিত হয়ে কোনো কিছু করতে চাচ্ছে না এবং চাইবেও না। তো এই সরকারের সামনে কোন পথ কি আসলে খোলা আছে যে একটা সমাধানের দিকে অগ্রসর হওয়ার মতো কোনো পথ কি দেখেন এই সরকারের সামনে? না, সরকার তো সমাধানের পথ চাচ্ছে না। সরকার চাচ্ছে নির্বাচন না করে অনির্দিষ্টকাল এইভাবে থাকতে। এখন বাধ্য হয়ে তাকে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দিতে হয়েছে। তো ঘোষণা দিতে হওয়া, আর আপনি যাবেন কক্সবাজারে বেড়াতে, আপনি বললেন পরিবারে, কিন্তু আপনি টিকিট করলেন না, আপনি টিকিট বুক করলেন না, আপনি হোটেল রিজার্ভ করলেন না, আপনি কোনো কিছুই করলেন না, কিন্তু আপনি বাড়িতে বললেন যে আমি কক্সবাজারে যাব, তাহলে কি যাওয়া হলো? আপনি ফেব্রুয়ারির নির্বাচনের কথা ঘোষণা করার পরে আপনি নির্বাচন কমিশনকে দিয়ে বারবার বলাচ্ছেন যে নির্বাচনী ট্রেন ছেড়ে দিয়েছে, নির্বাচনের ব্যাপারে আমরা দ্রুত গতিতে অগ্রসর হচ্ছি। কিভাবে অগ্রসর হচ্ছেন? আপনি তো স্টেক হোল্ডার গুলোকে মীমাংসা করতে পারেন। আপনি পিআর পদ্ধতি হবে না, আপনি এটি তো এখন পর্যন্ত আইনত বলেন। জামাতের যে দাবি পিআর পদ্ধতি, সেটা যে আপনারা নাকচ করে দিয়েছেন তাও তো বলেননি। আবার যে বিএনপি বলছে যে পিআর পদ্ধতি না, আগের পদ্ধতিতে নির্বাচন হবে, সেটিতে যে আপনারা টিক মার্ক দিয়েছেন সেটিও বলেননি। এনসিপি যে বলছে যে আগে গণভোট হবে, গণভোটের পরে যে সংসদীয় নির্বাচন হবে, আপনারা সেটিও তো খারিজ করে দেন। সুতরাং আপনারা সব জিনিসগুলোকেই সজীব রেখেছেন, সবগুলো রাস্তাই আপনারা সজীব রেখেছেন, সবগুলো রাস্তা দিয়েই আপনারা বাইপাস করার সুযোগ রেখেছেন। আপনারা চাচ্ছেন যে কোনো ভাবে হোক নির্বাচনটাকে ভন্ডুল করে যে অবস্থা চলছে এখন, যেভাবে সরকার চলছে, এভাবে আরো 1-1.5 বছর চলুক। তো এক ধরেন কথার কথা, তারা এইভাবে করেই মানে একটা জগা খিচুড়ি পাকিয়ে 1-1.5 বছর থাকলো, দেন এই 1-1.5 বছর থাকলে তাদের যে প্রধান দুইটি স্টেক হোল্ডার জামাত এবং এনসিপি, এদের সমর্থন পাবে। তারা তো নির্বাচন চায় না।
তারা সরকারকে দৃঢ়ভাবে সমর্থন দেবে। একমাত্র সমর্থন দেবে না হচ্ছে বিএনপি। তখন বিএনপি এবং জামাত এনসিপির ভিতরে একটা গন্ডগোল লাগবে। সেই সময় দেখা যাবে কার শক্তি কত দূর। বিএনপি বলবে নির্বাচন চাই, জামাত আর এনসিপি বলবে এই মুহূর্তে নির্বাচন করার পরিবেশ নাই, সরকার বলবে পরিবেশ নাই। সুতরাং অধিক সংখ্যক লোক যখন বলবে যে নির্বাচনের পরিবেশ নাই, তখন বিএনপি একা একা নির্বাচন তো করতে পারবে না। সুতরাং সবচেয়ে বেশি বিপদে পড়বে নির্বাচনটা ভণ্ডুল হলে বিএনপি। তো বিএনপির অবস্থানটি কোথায় দেখেন? তারা কালকে একজন আমাকে বলছিলেন যে বিএনপির সামনে একটি মূলা ঝুলিয়ে রাখা হয়েছে এবং তারা হয়তো এখনো বুঝতে পারছে না। আপনার কাছে কি মনে হয়? একই ব্যাপার, আমার কাছে এটাই মনে হয়। বিএনপির সামনে মূলা তারেক রহমানের সাথে বৈঠক করে যে বিষয়গুলো মীমাংসা করে আসা হয়েছিল, তারা ধরে নিয়েছিলেন যে এইবার আমরা একটা নির্বাচন হবে, স্মুথলি সেই নির্বাচনে আমরা জয়লাভ করবো এবং ক্ষমতায় চলে যাবো। ব্যাপারটা অত সোজা না। প্রফেসর ইউনূস সাহেব একাধিক অপশন হাতে না রেখে কোনো গেম খেলতে নামেন না। হ্যাঁ, তিনি তো বলছিলেন যে তিনি আন্তর্জাতিক প্লেয়ার, আন্তর্জাতিক অবশ্যই তিনি অবশ্যই আন্তর্জাতিক প্লেয়ার। কারণ আপনি দেখুন না, যখন তারেক রহমানের সাথে তিনি বৈঠক করছেন তখন তার লোকেরা এখানে কোর্টে একটি আপিল করে দিয়েছে, তারেক রহমানের মামলাগুলোর যে খারিজ হয়ে গিয়েছিল সেই মামলায় আপিল করে দিয়েছে মামলা আবার চালু করার জন্য। তার মানে কি, তিনি সবসময় দুটি অপশন রাখছেন, একটি অপশন ফেল করলে আর একটি অপশন তিনি কাজে লাগাচ্ছেন। তো যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। তাদের দলের রাজনৈতিক ভবিষ্যৎ কি দেখছেন? না, যদি বিএনপি আপনার নির্বাচন না হয় ফেব্রুয়ারিতে, বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ খুবই খারাপ। জামাতের কাছে সে অহরহ মার খেতে থাকে, যেমন ভার্সিটি গুলোতে খেলো সেইভাবে জাতীয় পর্যায়েও খেতে থাকে, এবং সেখানে অন্য কারো সাপোর্ট পাবে না। সে এনসিপি সাপোর্টও পাবে না, আওয়ামী লীগ জাতীয় পার্টির সাপোর্টও পাবে না। বুঝতে পেরেছি। আমি শেষ করব, তার আগে আরো দুটি প্রশ্ন আপনার কাছে আমার আছে। আপনি জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেই মামলার রায়ের তারিখ নির্ধারণ হয়েছে, তো এই রায়ে কি থাকবে তা তো সবারই কম বেশি আমরা জানাই যে শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেওয়া হইতে পারে। তো এর প্রভাব কি থাকবে? রায়টি 13 তারিখে ঘোষণা করা হবে, নভেম্বরের 13 তারিখে, এবং আপনি যেটি বললেন সেটি হবে। তাকে মানে ফাঁসির দণ্ড দেওয়া হবে, এবং ফাঁসির দণ্ড দেওয়ার পরে নিয়ম অনুযায়ী ইন্টারপোলের মাধ্যমে রেড কর্নার চিঠি ইস্যু করা হবে, বা ভারতের সাথে বন্দি প্রত্যার্পণ চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে আনার জন্য আবার চিঠি ইস্যু করা হবে, যে চিঠি ভারত কোনো গুরুত্ব দেবে না, এবং শেখ হাসিনাকে তারা ওইভাবে ফেরত আনতেও পারবে না, এবং এই শাস্তি কার্যকর করতে পারবে না। তো এইটার ইফেক্ট মোটামুটি মুখস্থ বলে দিচ্ছেন। আপনি কি এই মেটিকুলাস প্ল্যানের সময় ছিলেন নাকি? না, আমি ওই প্রত্যার্পণ চুক্তি যেটা আছে সেইটি পড়ে দেখেছি। তার ভিতরে এতগুলো ইফস এন্ড বাট আছে যে আপনি পড়লে অবাক হয়ে যাবেন। আর সেটা সেই চুক্তিটি যখন তৈরি করা হয়েছিল, তৈরি করার 5-6 বছর পর সেখানে আরো অনেক টার্মস এন্ড কন্ডিশন ঢোকানো হয়েছিল, যে টার্মস এন্ড কন্ডিশন গুলো দুই দেশের পক্ষে, বাংলাদেশের পক্ষে তো মানা সম্ভবই না। প্রথম টার্মস এন্ড কন্ডিশনই হচ্ছে যে যখন প্রতীয়মান হবে যে ব্যক্তির নামে এই যে প্রত্যার্পণ চুক্তি করা, এই চুক্তির বলে তাকে দেশে ফেরত নিয়ে চাওয়া হচ্ছে, তাকে দেশে ফেরত নিয়ে মেরে ফেলা হবে। এইটি প্রতীয়মান হলে আশ্রয়দাতা দেশটি তাকে প্রদান করবেন না, এবং সেটা কোনো অপরাধ হবে না, কোনো আইনের বিচ্যুতি হবে না। ভারত আগে থেকেই তারা জানিয়ে রেখেছে, তারা যেহেতু সব দল ঐক্যমত্যভাবে এই সিদ্ধান্ত নিয়েছে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার, সেটি তারা আগে থেকে জানিয়ে রেখেছে। কিন্তু রাজনৈতিক আশ্রয় না, ধরুন আপনি কোনো এমনিতেই আশ্রয়ে আছে, কিন্তু আপনি যখন তাকে ফেরত চাবেন, যে গ্রাউন্ডে ফেরত চাবেন, এবং তারা সেই গ্রাউন্ডেই আপনার কাছে যখন বলবে, আন্তর্জাতিকভাবে আপনারা প্রুফ করবে যে এই ব্যক্তির নামে ডেথ ওয়ারেন্ট ইস্যু হয়েছে, এই ব্যক্তিকে নিয়ে যে মেরে ফেলা হবে, তো ইন্টারপোল কখনো সেই ব্যক্তিকে ওই দেশের হাতে তুলে দেবে না যে ব্যক্তিকে দেশে ফিরিয়ে নিয়ে মেরে ফেলা হবে। এটা ইন্টারপোলের লতে পড়ে না। জি, আমি আরেকটা কথা শুনতে পাই, আপনি নিশ্চয়ই আরো সুনির্দিষ্ট করে বলতে পারবেন। সেটি হচ্ছে যে
আওয়ামী লীগের যে সমস্ত নেতারা আটক আছে তাদের দুই একজনের বিরুদ্ধে ফাঁসির আদেশ হয়ে যেতে পারে এবং দুই একজনকে ফাঁসি দিয়েও দেওয়া হতে পারে। হ্যাঁ, সেটি হতে পারে, সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ সেটি আদালতের প্রশ্ন। সেটি হয়তো দিয়েও দিতে পারে এক্সাম্পল কেস হিসাবে, বা ভয় দেখানোর জন্য, বা অতিরিক্ত ক্ষোভ থাকলে, বা সেটা কোর্টের ব্যাপার, ওটা আমাদের এখতিয়ারের বাইরে। তো হয়তো দেখা যাবে যে তাকে আপনার হাইকোর্টে যদি তার ফাঁসির আদেশ হয়, তিনি সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন। আপিল করার পরে যদি সেটি আবার অগ্রাহ্য হয়, তাহলে তো ফাঁসি কার্যকর হবেই। সেটি খুব ফাস্ট হয়ে যেতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ফাস্ট হয়ে যেতে পারে। কারণ হচ্ছে যে আপনার কোনো বিচার আছে মাসের পর বা বছরের পর বছর গড়ায়, আর কোনো বিচার আছে মধ্যরাতে রায় হয়ে যায়। রাইট। হ্যাঁ, রাত জেগে কোর্ট খোলা থাকে। তো ধরেন শেখ হাসিনার বিরুদ্ধে যদি ফাঁসির আদেশ দিয়েই দেয়, সেক্ষেত্রে ধরেন, মানে আমার ধারণা আওয়ামী লীগের লোকজন প্রস্তুত আছে, যে তারা জানে যে এরকম একটা রায় হতে পারে, কম বেশি সবাই বুঝতে পারে। সেক্ষেত্রে তাদের প্রতিক্রিয়াটি কিরকম ভাবছেন, কিরকম হবে? তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া হবে, এটা বরং সরকারের জন্য খারাপ হবে। মানে যত মানুষ এখন আওয়ামী লীগের যে যে বদনামগুলো ছিল, আওয়ামী লীগের যে অপকর্মগুলো ছিল, সেই অপকর্মের কারণে যে মানুষগুলো আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, সেই মানুষগুলো হয়তো সিম্প্যাথির জায়গায় চলে আসবে। হ্যাঁ, আপনি দেখেছেন যে বিএনপির একজন সাবেক কি বলে নেতার ছেলে, যে নিজেও বিএনপির নেতা একজন, তিনি এখন আওয়ামী লীগে জয়েন করেছেন এবং তিনি ব্যাখ্যা করেছেন তিনি কেন আওয়ামী লীগে যুক্ত হলেন। এইসব কি বাড়তেই থাকবে? হ্যাঁ, হতে পারে, কারণ আপনি ধরেন 15 মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যে অত্যাচারগুলো করা হয়েছে, সেই অত্যাচারের কারণে একেবারে লিবারেল পজিশনে থাকা মানুষ, নিরপেক্ষ মানুষ, কোন দল করে না, এই মানুষদের সিম্প্যাথি কিন্তু আওয়ামী লীগের উপর চলে এসেছে অনেকেই।